হ্যালো এভরিওয়ান, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদুল আকন, শোনা যাচ্ছে তো না? ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। তামজিদ আহসান শিফান নতুন, দেখিনি তো আগে। হ্যালো তামজিদ। আচ্ছা চলো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত বড় একটা একটু বাড়ালে ভালো হয় ব্রাইটনেস আমি হচ্ছে যখন এটা বড় করব তখন ঠিক হয়ে যাবে। এখন একটু কম দেখা যাইতেছে, বাট সব লাইট দেওয়া আছে, প্যারা নেই। তো আমরা গত অনেক অনেক লম্বা একটা জার্নি শেষ করে লাল সালুটা শেষ করলাম, এই জন্য নেকলেসটা তোমাদেরকে পরিয়ে ফেলতেছি। তো নেকলেসটা পরার পর দেন আমরা আবার আমাদের সিরাজউদ্দৌলাটা শেষ করব, ঠিক আছে? তো আমরা টানা যেহেতু লাল সালু পরিয়েছি, এখন আবার সিরাজউদ্দৌলা ধরলে তোমাদের একটু বোরিং লাগতে পারে, সেজন্য আমরা ভাবলাম যে মাঝখানে নেকলেসটা আমরা শেষ করে দিই, দেন পরের উইক থেকে আমরা হচ্ছে করব, কি করব, সিরাজউদ্দৌলা পড়বো। আর তার মাঝে এই সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো তোমরা এক্সামের প্রিপারেশন নিতে থাকো। আমি তোমাদের টপিক জানিয়ে দেবো যে এই সপ্তাহে তোমাদের কি কি টপিকের উপর এক্সাম হবে, ঠিক আছে? ওকে, আদাব, সৃষ্টি মেরি চলে আসছে অ্যান্ড আন্দ্রেস কাইফার। আজকে অনেককে নতুন মনে হচ্ছে, আজকে আমরা 26 ব্যাচের। তো আশা করছি তোমরা এখানে যারা যারা আছো সবাই 26 ব্যাচের। আজকে কিন্তু 25 ব্যাচের ক্লাস না, আজকে 26 ব্যাচের ক্লাস, এবং আমরা নেকলেস টপিকটা পড়বো। এই টপিকটা কিন্তু বিগত 3 বছর ধরে ছিল না। আমরা যখন 20-এ ছিলাম, আমরা 20-21 ব্যাচ, তো আমরা 20-21 ব্যাচের ওরাই কিন্তু এই নেকলেস গল্পটা পেয়েছিলাম। তারপর হচ্ছে 21-22, 22-23, 23-24 অ্যান্ড 24-25 তারা পায় নাই। তোমরা 25-26 যারা আছো তোমরা হচ্ছে পাচ্ছ। তোমরা কি 25-26 নাকি 26-27 তোমাদের সেশনটা? ওয়ালাইকুম আসসালাম জাহিদুল ইসলাম জুমাদ, ওয়ালাইকুম আসসালাম ফজলে রাব্বি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমাদের সেশনটা কত একটু জানাই তো আমাকে। আজকে আমরা নেকলেস টপিকটা পড়বো। এটা আমি 2020 সালে পড়েছিলাম, তারপরে আর পড়িনি। তো এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প এবং খুবই মজাদার একটা গল্প। এই গল্পটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে এটার আকর্ষণীয় একটা এন্ডিং এর কারণে। মানে এটার শেষে এমন একটা চমক আছে যেটার জন্য তোমরা কেউ হয়তো অপেক্ষা করছো না, এবং আমি নিজেও এটার জন্য অপেক্ষা করি নাই যে শেষে এত বড় একটা টুইস্ট হয়। তো তোমরা যারা পড়ে ফেলছো তাদের জন্য তো অ্যাকচুয়ালি টুইস্টটা ফিল করতে পারবা না, যারা পড়ো নাই তারা হচ্ছে টুইস্টটা ফিল করতে পারবা, ঠিক আছে? তোমরা 24-25 তাই না? 24-25 কেন, 25-26 হওয়ার কথা। ওকে, তো নেকলেস এমন একটা গল্প, এই গল্পের এন্ডিংটার জন্য হচ্ছে এই গল্পটা বেশি বিখ্যাত। এবং এখানে এই গল্পটা কে লিখেছেন, মূল গল্পটা লিখেছেন হচ্ছে গিদা মুপাস্সা। কে লিখেছেন নেকলেস? এই গল্পটার মূল যে লেখক ইনি হচ্ছে একজন ফ্রান্সের নাগরিক ছিলেন, এবং গিদা মুপাস্সা তিনি এই গল্পটা লিখেন। কিন্তু এই গল্পটা ফ্রান্স ভাষা থেকে হচ্ছে তোমার বাংলায় পরে অনুবাদ করেন হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। কে বলতো এটার অনুবাদক? যদি বলা হয় নেকলেস গল্পের অনুবাদককে, দেখো প্রশ্নটা কিভাবে আসতে পারে। নেকলেস গল্পের অনুবাদককে যদি আসে তাহলে আমরা লিখব পূর্ণেন্দু দস্তিদার। আর যদি বলা হয় নেকলেস গল্পের লেখককে, তাহলে কিন্তু আমরা উত্তর দিব গিদা মুপাস্সা। দেখছো এখানে একটা প্যাচ কিন্তু লাগতে পারে, এই সহজ জিনিসটা কিন্তু তোমরা ভুল করতে পারো। তাহলে নেকলেসের মূল লেখক হচ্ছে গিদা মুপাস্সা এবং অনুবাদক হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। তো এই পুরো গল্পটা শুরু করার আগে তোমাদেরকে আমি ছোট্ট করে একটু কাহিনীটা বলে নিই, যে এই গল্পটা এমন একটা গল্প যেখানে বলা হয়েছে যে উচ্চাকাঙ্ক্ষা করাটা আমাদের কখনোই উচিত না। আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, কিন্তু আমরা সেটা করি না। আমরা সবসময় ভাবি না আমার কেন গাড়ি নাই, আমার কেন বাড়ি নাই, আমি কেন এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না। মানে আমরা আমাদের নিজেদের অবস্থান নিয়ে কখনো সন্তুষ্ট থাকি না। এটা মানুষের একটা বৈশিষ্ট্য, তাই না? আমি নিজেও কিন্তু তা না। মানে আমি আমার যে পজিশন আছে সেটাতে আমি সন্তুষ্ট থাকি না, সবসময় ভাবি যে আরো ভালো কিছু, আরো ভালো কিছু, আরো ভালো কিছু। এটা মানুষের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। কিন্তু লেখক বলছেন যে এই যে আমাদের উচ্চা যে আকাঙ্ক্ষাটা, এটার জন্য একটা সময় আমরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারি, বা আমাদের এই উচ্চাকাঙ্ক্ষার জন্য একটা সময় দেখা যায় আমরা আমাদের সুখী জীবনটা ফিল করতে পারি না। আমরা একটা সব সময় টেনশনের মধ্যে থাকি, অ্যান্ড এটা কেন পাইলাম না, ওটা কবে পাবো, আমার কেরিয়ার কবে সেট হবে, আমি কখন বড়লোক হব। এই টেনশনগুলো আমাদেরকে কি করে, আমাদের
সুখী থাকতে দেয় না। তো লেখক বলছে যে যার যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে কি করে ফেলে, অসুখী করে ফেলে। তো এই হচ্ছে পুরো গল্পের মূল কথা। তো গল্পটা শুরু করার আগে আমরা লেখক সম্পর্কে জানবো, অনুবাদক সম্পর্কে একটু করে জানবো, তারপর পাঠ পরিস্থিতিটা পড়বো, তারপরে হচ্ছে আমরা একটু শব্দার্থ দেখে মূল গল্পে চলে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো। সব ক্লিয়ার দেখা যাচ্ছে তো না? আশা করছি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। তো দেখো, গিদা মোপাসা, এখানে গিদা মোপাসার কথা বলা হচ্ছে। গিদা মোপাসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট তিনি ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। কোথায়? ফ্রান্সের নরমান্ডি শহরে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি ফ্রান্সের একজন বাসিন্দা ছিলেন। তার পুরো নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা চলে আসে যে তোমার গিদা মোপাসার পূর্ণ নামটা, এটা পরীক্ষা ক নম্বর প্রশ্ন চলে আসে, শুধু এমসিকিউর জন্য না, এটা কিন্তু ক নম্বরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় ক নাম্বার চলে আসে, তার মানে ক নাম্বারে যদি আসে তাহলে তোমাদের কি মনে রাখতে হবে বলো তো? স্পেলিংটা মনে রাখতে হবে, কারণ ক নম্বরের প্রশ্নের ভিতরে কিন্তু অপশন দেওয়া থাকবে না, তোমাকে নিজে লিখতে হবে। তাহলে নিজে লিখতে হলে কি করতে হবে? এই যে বানানটা তোমাকে একদম একদম সুন্দরভাবে আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? বারবার একটু লিখবা বানানটা, যে হেনরি রেনরি আলবার্ট গিদা কি মোপাসান্ট, এটা হচ্ছে তার পূর্ণ নাম, এটা হচ্ছে তার ফুল নেম। এই ফুল নেমটা আমরা একটু মনে রাখবো, হেনরি রেনরি আলবার্ট গিদা মোপাসান্ট, ঠিক আছে? এটা হচ্ছে তার পূর্ণ নাম। তার পিতার নাম ছিল গুস্তাভ দা মোপাসা এবং মায়ের নাম ছিল লরা লি পয়টিভিন, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তার বাবার নামটা একটু, যেহেতু নামগুলো একটু ইউনিক তাই না, তো এগুলো থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দিতে পারে। তো তার বাবার নাম, মায়ের নামটা একটু মনে রাখবা। 1867 খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত উপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি যখন কলেজে ছিলাম, আমার কলেজে পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিলাম, আমার এখনো মনে আছে যে তোমার গিদা মোপাসা কলেজে পড়াকালীন তার মানে কার সাথে দেখা হয়েছিল, অর্থাৎ বিখ্যাত কোন উপন্যাসিকের সাথে গিদা মোপাসার দেখা হয়েছিল অথবা তার সাক্ষাৎ হয়েছিল? তাহলে গুস্তাভ ফ্লবেয়ারের সাথে, এটা মনে রাখবো। কার সাথে? গুস্তাভ ফ্লবেয়ারের সাথে হচ্ছে তার কি পরিচয় ঘটে। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের মতো ভূমিকায় অবতীর্ণ হয়। যেহেতু তারা পারিবারিক বন্ধু ছিল, যার কারণে পারিবারিক বন্ধু হওয়ার কারণে গিদা মোপাসার যে সাহিত্যিক জীবনটা ছিল সেক্ষেত্রে তাকে অনেক হেল্প করেছে কিন্তু গুস্তাভ ফ্লবেয়ার, এটা তোমরা একটু মনে রাখবা। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, মূল কথাটা আরেকবার বলবো। মূল কথাটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না। উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে অনেক সময় কি আমাদের নিজেদেরকে ভালো থাকতে দেয় না বা সুখী করতে দেয় না। সব সময় একটা নিজেদের মধ্যে একটা অসুখী ফিল হয়, তাই না? যে আমার কেন এটা নাই, আমার কেন সেটা নাই, আমি কেন ওর মতো হইতে পারলাম না, ইস আমার যদি এটা থাকতো, একটা ভালো একটা প্রিন্সেসের মতো। মেয়েদের কি হয়, মেয়েদের একটু ড্রেস, জুয়েলারি অ্যান্ড শোজ, এই টাইপের জিনিসগুলোর প্রতি তার একটু বেশি কিন্তু ফ্যাসিনেশন কাজ করে। জানি না বাকিদের, তোমাদের ক্ষেত্রে কেমন, আমার অনেক বেশি, যে আমার একটু সুন্দর সুন্দর জুতা থাকবে, একটু সুন্দর সুন্দর ব্যাগ থাকবে, প্রিন্সেসের মতো ড্রেস থাকবে, এটা হচ্ছে আমার ড্রিম আর কি। তো এই যে জিনিসগুলো সবসময় আমাদের নিজেদেরকে সবসময় অনেক হাই লেভেলে চিন্তা করা, এই জিনিসগুলো আমাদেরকে অনেক সময় সুখী করে না। বাট দেখো, আমি যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ, এতে আমার কিন্তু অনেক সন্তুষ্ট থাকার কথা, কিন্তু তারপরে আমরা উচ্চাকাঙ্ক্ষা করে থাকি যে এটা থাকলে মনে আর একটু ভালো ছিল। তো এই জিনিসটা আমাদেরকে কি করে একসময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে যায়, যে বেশি বেশি পাই খাই এটার জন্য আমরা অনেক সময় কি করি, আমাদের লেভেলটাকে ক্রস করে চলে যাই। তো সেটাই করা যাবে না, এটাই আমাদের গল্পের মূল কথা। এই মহান লেখকের নির্দেশনা সহযোগিতায় তিনি সাংবাদিকতা এবং সাহিত্যের জগতে প্রবেশ করেন। ওয়ালাইকুম আসসালাম আব্দুল হাদি। লেখকের ফ্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জুলা এবং ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখক। তাহলে কোন দুইটা বিশ্ববিখ্যাত লেখকের কথা বলা হয়েছে দেখছো? দুইটা নাম কিন্তু এখানে আমরা আরো এক্সট্রা পাইছি, যদি নামগুলো একটু কঠিন, বাট মনে রাখতে হবে। এই দুইটা নাম, অর্থাৎ এই দুজন বিখ্যাত সাহিত্যিকের সাথে তার পরিচয় হয়েছিল কার বাসায়? গুস্তাভ ফ্লবেয়ারের বাসায়। এবং সেই দুইটা যে বিখ্যাত ব্যক্তি তারা কে কে? এমিল জোলা এবং ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখক। এই দুজন বিশ্ববিখ্যাত লেখক সহ আরো অনেক বিশ্ববিখ্যাত লেখকের সাথে কি গিদা মোপাসার পরিচয় ঘটেছিল। কাব্যচর্চা দিয়ে
দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তাহলে গল্পকার হিসেবে আসলে আমরা গিদা মোপাসাকে চিনে থাকি। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চা জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। তো তার যে একটা লেখার ধরন ছিল, সে ধরনটার মধ্যে তার একটা বৈশিষ্ট্য ছিল বস্তুনিষ্ঠা এবং নিরপেক্ষতার তুলনা, যেটা অন্য কোনো লেখকের মধ্যে এই জিনিসটা দেখা যাইতো না। অসাধারণ সংযম, বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্য করে। তাহলে গিদা মোপাসার রচনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে? অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ। অসাধারণ সংযম করা মানে নিজেকে সংযত রাখা, এবং বিস্ময়কর জীবনবোধ অর্থাৎ আমাদের এই বৈচিত্র্যময় জীবনটাকে উপভোগ করা এবং সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা, এটা ছিল গিদা মোপাসার একটা কি বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য ছিল আর কি তার যে লেখার ধরনে। গিদা মোপাসা 1893 সালের 6 জুলাই মৃত্যুবরণ করেন। তোমাদের জন্য একটা স্যাড নিউজ হচ্ছে, তোমরা প্রত্যেকটা গল্পের মধ্যে একজন লেখক পরিচিতি মুখস্থ করো, কিন্তু এই জায়গাটাতে তোমাদেরকে দুজন লেখকের পরিচিতি হচ্ছে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে তার মেইন লেখকের, আরেকটা হচ্ছে তার অনুবাদকের। তাহলে মেইন লেখক ছিল গিদা মোপাসা, এবং এই গিদা মোপাসার কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি বলে দিছি। আর আবার একটু আমরা সামারি যদি করি তাহলে সাদ বিন ইকবাল আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এই জায়গাটায় দেখো, তার জন্মটা মনে রাখবা ফ্রান্সের নরমান্ডি শহরে, তার আসল নামটা মনে রাখবা, বাবা মায়ের নামটা, এবং তার কার সাথে পরিচয় হয়েছিল, কিভাবে তার সাহিত্য জীবন শুরু হয়, বিখ্যাত দুজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছিল। তারপরে তার লেখার ধরনের মধ্যে আমরা কি ইউনিক জিনিস খুঁজে পাই এটা দেখবা, আর তার মৃত্যুটা এটা একটু খেয়াল করবা। ঠিক আছে, আমি তো দাগিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে চলো এখন আমরা অনুবাদক পরিচিতি। অনুবাদক মানে কি? অর্থাৎ এই যে ফ্রান্স ভাষায় এটা লেখা হয়েছিল সেটাকে তো বাংলায় কনভার্ট করতে হবে, যেটা আমরা এখন পড়ছি। তো এই বাংলায় যখন কনভার্ট করা হয়েছে, তো সেটা কি করেছেন? সেটা পূর্ণেন্দু দস্তিদার নামে একজন লেখক করেছেন। তো আমরা পূর্ণেন্দু দস্তিদারের সম্পর্কে একটু জেনে আসি। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দের 20 জুন তিনি জন্মগ্রহণ করেন। কেউ কি আছো চট্টগ্রামের পটিয়ার? এটা কিন্তু খুব পরিচিত একটা জায়গা। চট্টগ্রামের পটিয়ায় তিনি জন্মগ্রহণ করেছেন, এবং কত সালে? তিনি 1909 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক এবং রাজনীতিবিদ। তিনি যেমন লেখকও ছিলেন, সাথে সাথে তিনি রাজনীতিও করতেন। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার এবং মাতা কুমুদিনী দস্তিদার। এটা একটু মনে রাখবা, তার মায়ের নামটা অনেক সময় চলে আসে, বাট বাবার নামটাও আমি দাগিয়ে দিলাম। তার পিতা ছিল চন্দ্রকুমার দস্তিদার আর মাতা কি? কুমুদিনী দস্তিদার। সুন্দর আছে, নামগুলো কিন্তু সুন্দর, সহজে মনে রাখতে পারবা তোমরা। ঠিক আছে। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যে মাস্টারদা সূর্য সেনের নাম তো শুনছো না, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল সূর্য সেন, তাই না? তো এবং মাস্টারদা সূর্য সেনের নামে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, মাস্টারদা সূর্য সেন হল, মনে রাখবা। তো সেই হল দিয়ে মনে রাখবা তার নামটা। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একটা যুবক যারা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন করা হয়েছিল, আর এই যুব সংগঠনে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহ, এবং সেই সংগঠনের নেতৃত্বে যে বিদ্রোহটা সংগঠিত হয়েছিল যুব বিদ্রোহ, সেখানে অংশ নেওয়ার কারণে কিন্তু তিনি কারাবরণ করেন, অর্থাৎ তিনি জেল খাটেন ইংরেজদের আমলে, মনে রাখবা। ঠিক আছে। যুব বিদ্রোহে অংশ নেওয়ায় তিনি কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। তাহলে মনে রাখবা, তার হচ্ছে পেশাগত যে জীবনটা ছিল সে জীবনে তিনি কি ছিলেন? তিনি আইনজীবী ছিলেন, এটা তোমরা মনে রাখবা। সমাজ ভাবুক লেখক হিসেবেও তিনি খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে তার রয়েছে কবিয়াল রমেশ শীল, এটা হয়তো তোমরা অনেকেই পড়ছো, এবং এই বইটা খুব অ্যাভেলেবেল দেখা যায় বাজারের মধ্যে। তোমরা নীলক্ষেত মোড়ে গেলেই দেখবা যে কবিয়াল রমেশ শীলের বই আছে। স্বাধীনতা সংগ্রামের চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। বীরকন্যা প্রীতিলতা অনেক অনেক বিখ্যাত একটা বই, প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে লেখা। তো এই বীরকন্যা প্রীতিলতার এই বইটাও কিন্তু তোমরা দোকানে একদম অ্যাভেলেবেল দেখবা। তার অনুবাদ গ্রন্থ, এগুলো হচ্ছে তার প্রকাশিত কিছু গ্রন্থ বই, কিন্তু তিনি আবার অনুবাদও করছে, অর্থাৎ তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানতেন, না হলে তো তিনি অনুবাদ করতে পারতেন না, তাই না? তো এই তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প, মুপাসার গল্প, এটা মনে রাখবা।
সে দুইটা বই অনুবাদ করছে, একটা হচ্ছে শেখবের গল্প, একটা হচ্ছে কি বলতো মোপাসার গল্প। 1971 খ্রিস্টাব্দে 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু একসাথে তিনি রাজনীতিবিদ ছিলেন, লেখক ছিলেন, পাশাপাশি তিনি একজন লয়ার ছিলেন, তারপরে মানে তিনি একজন আইনজীবী হওয়ার পর তিনি আবার একজন মুক্তিযোদ্ধাও ছিলেন, মানে একাধারে একের ভিতর সব ছিল তার মধ্যে। এবং তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যখন ভারতে যান সেখানে তিনি মৃত্যুবরণ করবেন, এটা মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, স্বপ্নীল খুব সুন্দর করে বলছে। স্বপ্নীল বলছে যে এটার মূল ভাব বাংলা কথায় অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ, একদমই তাই। বেশি লোভ করা কিন্তু একদমই ভালো না, এটা তোমরা না মনে রাখবা। তোমাদের ব্যক্তি জীবনেও এটা তোমরা মনে রাখবা। যখন বেশি লোভ করবা না তখন আল্লাহ তোমার রিজিকটা কমায়া দেয়। মানে আমি এটা মন থেকে বিশ্বাস করি। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বীরা আছি, যে যারা সবসময় বেশি খাই খাই বাই পাই চাই চাই করে না, তাদের রিজিক আল্লাহ কমিয়ে দেয়। এটা তো আমি নিজে দেখছি। কিন্তু তুমি যখন সৎভাবে কাজ করে যাবা, দেখবা তুমি তোমার পথে যদি আগাইতে থাকো, সৎভাবে কাজ করতে থাকো, পরিশ্রম করতে থাকো, রিজিক মানে কি জানো? মানে তোমার যতটুকু দরকার এটা এমন ভাবে সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে দিবে, তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না। তিনি তো রিজিকের মালিক না, উপরওয়ালা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদের জন্য সবকিছু ঠিক করে দেন। এটা তো আমরা তাকদিরে বিশ্বাস করি। তো সেক্ষেত্রে এটা মনে রাখবা যে অতি লোভ করা যাবে না। তোমরা বড় হলে চাকরি করবা, মনে হবে যে আমার কলিগ আমার থেকে বেশি পারতেছে, ওরে আমাকে টেক্কা দিতে হবে, ওরে আমাকে পিছনে ফেলাইতে হবে, ওর জায়গাটা আমার নিতে হবে, হ্যাঁ ও যে ফেসিলিটিসগুলো পাচ্ছে এগুলো আমার নিতে হবে। এই মেন্টালিটিটা যদি তুমি থাকে, তুমি সবার পিছনে থেকে যাবা। কিন্তু তোমার যদি এরকম মেন্টালিটি যা থাকে যে আমি পুরো কোম্পানিকে একটা ভালো সার্ভিস দিব, সেই চিন্তা নিয়ে যদি তুমি আগাও, তখন দেখবা ফেসিলিটিস কে তোমার খুঁজতে হবে না, ফেসিলিটিস উল্টা তোমাকে খুঁজে তোমার কাছে চলে আসবে। এটা একদম তোমরা এখন তো ছোট, এখন অনেক ছোট, বড় হবা যখন তখন বুঝবা। এবং এই গল্পটা আমার জীবনে অনেক বড় একটা অবদান রেখেছে। আমি যখন 2020 সালে এটা পড়েছিলাম, আমার জীবনে অনেক বড় একটা চেঞ্জ আসছিল। কেন বলো তো? কারণ আমি মনে করি যে শুধু এটা আমি না, আমি সহ আরো অনেক, মানে আমাদের বিশ্বের অধিকাংশ মানুষই হচ্ছে আমরা উচ্চাকাঙ্ক্ষী, যে আমরা নিজেদের অবস্থানে সন্তুষ্ট না। তো আমি যখন এই গল্পটা পড়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অন্তত ওর মতো পরিস্থিতি তো আমার হয় নাই। তো এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবা। এবং এই গল্পটা তোমরা শুধু পড়ার জন্য পড়বা না, কিছু জিনিস শেখার জন্যও পড়তে হয়। তো এই যে গল্পটা থেকে তোমরা একটা শিক্ষা নিয়ে যাবা যে বেশি লোভ করা যাবে না, উচ্চ আকাঙ্ক্ষা রাখা যাবে না, ঠিক আছে? আমার লেভেল যতটুকু, আমি লেভেলের মধ্যে থেকে চিন্তা করবো। এখন আমি যদি বাংলাদেশে বসে সারাদিন খাই দাই ঘুমাই আর ভাবি বিল গেটসের মতো হব, তাইলে তো আর চলবে না, তাই না? এরকম আকাঙ্ক্ষা রাখা যাবে না। তো তোমরা আশা করছি যে এই দুজন লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে, এবং এটা তো পড়বা, তোমরা নিজেরা পড়তে হবে, কারণ এই জিনিসগুলো মুখস্থ থাকে না, এক দুইবার নিজেরা পড়লে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। চলো আমরা একটু পাঠ পরিচিতিটা দেখে নিই। আর আমাদের কিছু শব্দার্থ আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই শব্দার্থগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তাই না? সেজন্য আমরা একটু শব্দার্থগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? বোর্ডে বোঝা যাচ্ছে? ওকে, দেখো পাঠ পরিচিতিটা আমরা একটু দেখি নিই। বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে একটা হচ্ছে তার নেকলেস। ফরাসি ভাষায় গল্পটির নাম লা প্যারোরি। দেখছো, এটা কিন্তু ফরাসি ভাষায় লেখা, ঠিক আছে? এটা কোন ভাষায় লেখা? এই গল্পটা কিন্তু মেইনলি ফরাসি ভাষায় লেখা, এবং সেই ভাষায় যে লেখা হয়েছে সেটার ফরাসি নামটা কি এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা পরীক্ষায় চলে আসবে। এটা কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা পরীক্ষায় চলে আসবে। লা প্যারোরি এরকমই কিছু একটা। তো ওটা তো ফরাসি ভাষা, এই জন্য আমরা ইংলিশে উচ্চারণ করলে অ্যাকচুয়ালি হবে না, এটার একটা অন্যরকম প্রোনাউন্সিয়েশন আছে। তো এইটা তোমরা মনে রাখবা যে এটার ফরাসি নামটা কি। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা কি গ্যাউলিস এরকম নামে একটা কিছু, বাবারে এত কঠিন কঠিন ইংলিশ উচ্চারণ, যদিও আমি বাংলা পড়াই, এত ভালো ইংলিশ পড়তে পারি না। তো এটা হচ্ছে তোমরা দেখবা যে এই পত্রিকাটার মধ্যে হচ্ছে কি, এটা প্রথম কি তোমার প্রকাশ করা হয়েছিল, সেটা কত সালে? তাহলে যদি বলা হয় যে এই নেকলেস গল্পটা সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়? 1884 সালের 17 ফেব্রুয়ারি মনে রাখবা, ঠিক আছে? এবং এটা এই পত্রিকাটায়, উচ্চারণ করলাম না আমার দাঁত ভেঙে যায়, তো এই
পত্রিকাটার মধ্যে হচ্ছে এটা প্রথম প্রকাশিত হয়, গল্পটি প্রকাশিত, এবং সেই বছরই ইংরেজিতে এটা অনুদিত করা হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অর্থাৎ এই গল্পটা বের হওয়ার পর তার যে বিখ্যাত যে একটা নেকলেস গল্প গ্রন্থ আছে, একটা গ্রন্থ মানে একটা পুরো বই আছে, যে বইটার নাম হচ্ছে নেকলেস, সেই জায়গারই কিন্তু একটা একটা জাস্ট পার্ট হচ্ছে আমাদের এই গল্পটা, বইয়ের যে গল্পটা আর কি, সেটা মনে রাখবা। দেখো, অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত, তাহলে যদি বলা হয় যে এই গল্পটা অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য বিপুল জনপ্রিয়তা লাভ করে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই গল্পটা কেন বিপুল জনপ্রিয়তা লাভ করে, অপ্রত্যাশিত মানে যেটা আমরা একদমই প্রত্যাশা করি না, কিন্তু এটার শেষের এন্ডিংটা খুবই আকর্ষণীয় ছিল এবং খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, যার জন্য এই গল্পটা অনেক বেশি বিখ্যাত। ঠিক আছে, বুঝতে পারছো? বলো, এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? আমাকে একটু জানাও, তাড়াতাড়ি জানাও, একজন কমেন্ট করে জানাও, এতটুকুর মধ্যে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা নেক্সট আমাদের গল্পে চলে যাব, আমরা শব্দার্থ পড়িয়ে গল্প চলে যাব। তোমরা তাড়াতাড়ি একটু জানাও, কেউ একজন কমেন্ট করে জানাও এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, শুয়েব বলছে নো ম্যাম, ঠিক আছে। বাপ, এই ওয়াইফাইটা এত চৈতালি বৈতালি করে আমার সাথে, মনটা চায় একটা চটকা না মাইরা। উফ, আচ্ছা, লাস্ট লাইনটা আবার। ওকে ওকে, 1 মিনিট অপেক্ষা করে আসতেছি, ওয়াইফাইটাকে একটা থাপ্পড় মেরে আসি। লাস্ট লাইনটা আরেকবার করি। দেখো, লাস্ট লাইনটা হচ্ছে অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, মানে পুরোটা গল্প পড়ার পর তুমি কখনো প্রত্যাশাই অর্থাৎ আশাই করতে পারবা না বা চিন্তাই করতে পারবা না যে গল্পের লাস্টে এমন একটা জিনিস ঘটে যায়, মানে গল্পের লাস্টে একটা টুইস্ট আছে। তো এটাকে বলা হচ্ছে আনএক্সপেক্টেড, অর্থাৎ অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় জিনিসটা। সে লাস্টের যে এন্ডিংটা, এই এন্ডিংটার মাধ্যমে কিন্তু লেখক আমাদেরকে অনেক জিনিস শিখিয়ে গেছেন। তো এটা অত্যন্ত আকর্ষণীয় হওয়ার কারণে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল এই গল্পটা আর কি। তুমি দেখবা গল্প তো সবাই লেখে, তুমি লিখো, আমি লিখি, আরো অনেক লেখকরা লিখে গল্প, কিন্তু কয়টা গল্প জনপ্রিয়তা পায়? তো এই যে গিদা মুপাসার নেকলেস নামে যে গল্পটা, এই গল্পটা এমন একটা গল্পটা শেষে এমন একটা টুইস্ট দেওয়া আছে যেটার জন্য এই গল্পটা অনেক বেশি পপুলারিটি অর্জন করেছিল। ঠিক আছে, চৈতালি বৈতালি মানে হচ্ছে তিরিং বিরিং, মানে আমার কথা শুনে না। কিছু বাচ্চা কাচ্চা আছে না, দেখবা কথা শুনে না, খালি তিরিং বিরিং করে। তো বাসার ওয়াইফাইটা আজকে কয়দিন ধরে এমন তিরিং বিরিং করতেছে, একদমই কথা শুনে না। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে চৈতালি বৈতালি। আচ্ছা, তারপরে দেখো আমরা শব্দার্থগুলো একটু দেখে নিই। কনভেন্ট শব্দের অর্থ কি, এগুলো কিন্তু আমরা পড়তে গেলে আসবে, এজন্য আমি আগে থেকে তোমাদেরকে পড়া নিচ্ছি। খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত একটা স্কুল, মিশনারিদের আবাস। অর্থাৎ যারা খ্রিস্টান, যারা ধর্মযাজকরা থাকে, দেখবা সেখানে সিস্টার থাকে, তাই না? ওই যে সাদা সাদা ড্রেস পরে থাকে, তোমরা অনেকেই হয়তো খ্রিস্টানদের এসব মিশনারি নারীদেরকে তোমরা দেখেছো, তাই তো? তো তারা হচ্ছে তাদের একটা গ্রুপ, মিশনারি মানে একটা গ্রুপ। তো এই গ্রুপের নারীরা হচ্ছে সবাই কি, তারা সিস্টার, তাদেরকে সিস্টার বলা হয়। তো ওই সকল নারীদের দ্বারা পরিচালিত একটা স্কুল যেটাকে বলা হচ্ছে কনভেন্ট, অর্থাৎ খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত এমন একটা স্কুল যেটাকে কনভেন্ট বলা হয়, এবং এখানে মিশনারিরা থাকে, অর্থাৎ ওই যে সিস্টাররা তারা ওখানে বসবাস করে। ঠিক আছে, তারপরে দেখো মসিয়ে এবং মাদাম, এটা মনে রাখবা, পরীক্ষা চলে আসে। মসিয়ে মাদাম, আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তো সেকেন্ড ইয়ারে হচ্ছে আমাদের স্যার, যিনি আমাদের ইংলিশ একটা কোর্স ছিল আমাদের, তো ইংলিশ কোর্স করার সময় আমাদের যে স্যার, উনি হচ্ছে তখনকার সময় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতেছিলেন। তো এই ফরাসি ভাষাটা যখন তিনি শিখতেছিলেন, তো তিনি মাঝে মাঝে আমাদেরকে এসে এই ফরাসি ভাষার কিছু কথা বলতেন। মসিয়ে, তারপর হচ্ছে মাদাম। তো এই মসিয়ে এবং মাদাম মানে কি, এটা আমি স্যারের কাছ থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। মসিয়ে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয়। আমরা বলি না যে জনাব,
আপনার নিকট আকুল আবেদন, মানে অর্থাৎ আমরা কোনো ব্যক্তিকে সম্মান দেওয়ার আগে কিন্তু আমরা কি বলি, জনাব বলি, তাই না? শ্রদ্ধেয়, জনাব, মহোদয়, এই শব্দগুলো ব্যবহার করি না? ঠিক তেমনি ফ্রান্সে হচ্ছে পুরুষদেরকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তো আমরা যেটা বাংলায় জনাব বলে থাকি, এটাকে হচ্ছে ফ্রান্সে বলা হয় মসিয়ে। কি বলা হয়? মসিয়ে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মাদার তেরেসার মতো। হ্যাঁ, মিশনারিদের বলা হচ্ছে মাদার তেরেসার মতো। তো মসিয়ে মানে হচ্ছে, ধরো তোমরা যারা ছেলেরা আছো, তো তোমরা এখানে কারা কারা আছো, যেমন আমাদের সাথে সানজিদুল আছে, সুয়েব আছে, তারপরে আর কে কে আছে দেখি তো, স্বপ্নীল আছে। তাহলে আমি যদি বলি যে স্বপ্নীলকে আমি যদি সম্বোধন করি, তাহলে কি হবে? মসিয়ে স্বপ্নীল, অর্থাৎ জনাব স্বপ্নীল। আমি যদি বলি সানজিদুল, তাহলে কি হবে? মসিয়ে সানজিদুল। ঠিক আছে? অর্থাৎ ওকে আমি শ্রদ্ধা জানায়ে আমি ডাকলাম যে মসিয়ে সানজিদুল। তাহলে এবার মাদাম কি হবে? মাদাম হচ্ছে সৌজন্য প্রদর্শন এবং সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয়। এখন আমি যদি সৃষ্টিকে সম্বোধন করি, আমি বললাম যে মাদাম সৃষ্টি, মাদাম আবিদা, তারপরে আমি বললাম যে মাদাম সাদিয়া, তারপর আমি বললাম যে মাদাম নাইমা। অর্থাৎ নারীদেরকে সম্মান প্রদর্শনের জন্য কি বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে হচ্ছে তোমার কি, মাদাম। ঠিক আছে? ও আচ্ছা, রাজু বলছে আমিও আছি, তাহলে রাজুকেও বলি যে মসিয়ে রাজু। ঠিক আছে? আন্দ্রেস কাইফার, এটা কি ছেলে না মেয়ে? আচ্ছা, এটা ছেলে। তাহলে মসিয়ে আন্দ্রেস কাইফার। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারছো মসিয়ে এবং মাদাম কেন ব্যবহার করা হয়? কারণ দেখবা যখন লুইসেল বলা হয়, মাদাম লুইসেল এবং মসিয়ে লুইসেল, এটা দুটো চরিত্র। এখানে মাদাম লুইসেল হচ্ছে কি বলতো, মহিলাটা, আর মসিয়ে লুইসেল মানে কি, পুরুষটাকে বোঝাচ্ছে। এটা মনে রাখবা। তো এই দুইটা শব্দ কিন্তু আমাদের আসবে গল্পের মধ্যে। ফ্রা কাকে বলা হয় জানো? এটা আমরা এডমিশন টেস্টে পড়েছিলাম। হায় রে, কত মুখস্থ করছি। কোন দেশের মুদ্রার নাম কি, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে জিকেতে। ফরাসি মুদ্রার নাম হচ্ছে ফ্রা। এটা আগে থেকে শিখে যাও। ফরাসি মুদ্রাকে বলা হয়ে থাকে ফ্রা। তো 2002 সাল পর্যন্ত এই মুদ্রাটা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে থাকে। অর্থাৎ বর্তমানে ফ্রান্সের যে মুদ্রা, সেটাকে বলা হয়ে থাকে ইউরো। যেহেতু এখন বর্তমানে ফ্রান্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে চলে গেছে, যার কারণে ফ্রান্সের যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে ইউরো। কিন্তু 2002 সাল পর্যন্ত সেটার নাম ছিল ফ্রা। মনে রাখবা। ঠিক আছে? ওকে, আচ্ছা, স্মৃতি। ওকে স্মৃতি, তাহলে মাদাম স্মৃতি। ওকে, তাহলে আমি বললাম মাদাম নবনীতা। হ্যাঁ, তাহলে মাদাম নবনীতা। তোমরা এটা মজা করতে পারো, তোমরা তোমার বন্ধুদেরকে একটু শ্রদ্ধা জানায় বলবো কি, মাদাম ওমক, মাদাম মসিয়ে ওমক, এরকম করে বলবা। ও দেখবা বুঝতেই পারবে না যেগুলো কি বলতেছিস, তখন বলবা যে তোমাকে শ্রদ্ধা প্রদর্শন করে আমি তোমাকে ডাকলাম যে মসিয়ে তোমার বন্ধু, মাদাম তোমার বান্ধবী। সুন্দর করে এটা কিন্তু তোমরা ডাকতে পারো। বলো নাচ, একটা নাচের কথা এই গল্পটাতে তোমরা দেখবা একটা নাচের কথা, যে নাচটার নাম হচ্ছে বলো নাচ। তো এই বলো নাচটা কি, বিনোদনমূলক সামাজিক নৃত্য অনুষ্ঠান, অর্থাৎ নাচের যে অনুষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত। তোমরা দেখবা, তোমরা যারা ইংলিশ মুভিগুলো দেখছো অথবা অনেক আগেরকার সময়ে, আচ্ছা তোমরা টাইটানিক অনেকেই দেখতে পারো, বাট তোমরা এখনো অনেক ছোট, টাইটানিক নাও দেখতে পারো। তো হচ্ছে টাইটানিকের ভিতরে দেখবা যে ওরা দুজন, যে ওদের নাম যেন কি ছিল, এটাই ভুলে গেছি, মনে নাই। আচ্ছা, ওরা নায়ক নায়িকা, ওরা কিন্তু খুব সুন্দর করে দুজন একসাথে ডান্স করে না, এরকম ঘুরে ঘুরে এরকম ডান্স করে না সবাই। এটাকে বলা হচ্ছে বলো নাচ। অর্থাৎ নাচের যে অনুষ্ঠান, দেখবা সবাই খুব স্লো মিউজিকে দুলে দুলে নাচ করে, এরকম ঘুরে নাচ করে। প্রথমে একজনের সাথে এরকম ঘুরে, তারপর আবার ঘুরে গিয়ে আরেকজনের সাথে এরকম ঘুরে, আবার ঘুরে গিয়ে আরেকজনের সাথে এরকম নাচ করে। এটাকে বলা হয় বলো নাচ। ঠিক আছে? বুঝতে পারছো এটা? ওকে। আচ্ছা, হ্যাঁ, রোজ আর জ্যাক, ওয়াও, নবনীতার মনে আছে। হ্যাঁ, রোজ আর জ্যাকও কিন্তু দেখবা এই ডান্সটা প্রায় করে থাকে, ওটার মধ্যে দেখবা যে গানের মধ্যে দেখায়। তো এই বলো নাচ হচ্ছে ওই নাচটাকে বোঝাচ্ছে। ক্রুশ, খ্রিস্টান ধর্মীয় প্রতীক। তোমরা সবাই চিনো খ্রিস্টানদের প্রতীক হচ্ছে এরকম একটা প্লাস চিহ্ন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিন্তু ক্রুশ। এটাকে কি বলা হয়? ক্রুশ বলা হয়। সেটিন কি? সেটিনটা পরীক্ষা চলে আসে। সেটিন শব্দের অর্থ কি? এটা কিন্তু পরীক্ষায় চলে আসে।
মসৃণ এবং চকচকে রেশমি যে বস্ত্র, দেখবা যে ধরো এরকম কিছু ড্রেস থাকে না খুবই মসৃণ কাপড়ের, একদম পরলে মনে হয় যে আমার গায়ে কোনো জামাই নাই, মনে হচ্ছে একদম তুলতুলে তুলার মতো নরম, এরকম দেখবা যে খুব পাতলা পাতলা কিছু সুতায় তৈরি করা, রেশমি রেশমি সুতায় তৈরি করা কিছু কাপড় থাকে যেগুলোকে বলা হয়ে থাকে মসৃণ, যেগুলোকে সেটিন বলা হয়ে থাকে। তো সেটিন হচ্ছে মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র, বস্ত্র মানে কি ড্রেস আর কি। পেরি মানে কি, প্যারিসের ফরাসির নাম হচ্ছে পেরি, এটা মনে রাখবা। প্যারিসের ফরাসির নাম কি, যদি পরীক্ষায় চলে আসে, প্যারিসের ফরাসি নাম হচ্ছে পেরি। প্যালেস রয়্যাল অর্থাৎ রাজকীয় প্রাসাদ, রাজকীয় প্রাসাদকে বলা হচ্ছে প্যালেস রয়্যাল। ক্লিয়ার তোমাদের কাছে? কার এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স আমার অনেক এক্সপিরিয়েন্স, যদি বলি তাহলে হচ্ছে তোমাদের হয়তো বলবা যে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। আমি অনেক ভালো নাচতে পারি, মোটামুটি গাইতে পারি, এত ভালো গাই না, তারপরে আবৃত্তি করতে পারি, উপস্থাপনা করতে পারি, পড়াশোনা তো করতে পারি, তারপর আমি ঘরের সব কাজ করতে পারি, তারপরে আর কি পারি, আমি অনেক কিছু পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে রাখবা প্যালেস রয়্যাল মানে হচ্ছে রাজকীয় প্রাসাদ। ওকে, তাহলে তোমরা শব্দার্থগুলো বুঝতেই পারছো, কোন কোন জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা তোমরা বুঝতেই পারতেছো। এখন চলো আমরা আমাদের সেই বহুল প্রত্যাশিত মূল গল্পের মধ্যে আমরা চলে যাই। তো এই গল্পটা পড়লে আসলে একটা সময় তোমাদের কাছে মনে হবে যে এই মেয়েটা এত লুভি কেন, হ্যাঁ মেয়ে মানুষ এত লুভি কেন, তোমাদের কাছে মনে হবে। হ্যাঁ, কিন্তু আসলে মেয়েটার এখানে কোনো দোষ নাই, সমাজ ব্যবস্থাটাই আমাদের এরকম যে মেয়েরা আসলে উচ্চাকাঙ্ক্ষী হতে বাধ্য হয়। এটা শুধুমাত্র মাদাম লুইসেলের সমস্যা না, এটা সারা জাতির মেয়েদের সমস্যা, এটা সারা জাতির ইস, আমি ভাইয়ার ফোন ধরি না, ওটা আমার আব্বু কল দিছিল। তোমরা যে আমাকে ভাইরাল করো মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে, দেখো একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে কিন্তু তোমাদেরও পাপ হবে। হ্যাঁ, সেদিন ঠিকই আমার বাবাই কল দিয়েছিল, কিন্তু এটা নিয়ে পোলাপা না হায় রে কি করলো, যাক বাদ দাও। না কারোর সাথে বলো নাচ করি নাই, আস্তাগফিরুল্লাহ, এই কাজ করি নাই, জামাইয়ের সাথে করব বিয়ের পরে, ঠিক আছে? এর আগে এই পাপ কাজ করি নাই, এখন অবধি করি নাই আর কি। আচ্ছা, গান গিয়ে শোনাবো? হ্যাঁ, মেয়েরা জেলাস ফিল করে, হ্যাঁ এক্স্যাক্টলি, মেয়েদের এগুলো সমস্যা। আর তোমাদের গান শোনাবো না, তোমাদেরকে বলি একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, ঠিক আছে? চলো চলো আমরা ক্লাস শুরু করি। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। মনে রাখবা সে ছিল অত্যন্ত সুন্দরী এক রমণী। তাহলে এটা কার সম্পর্কে বলা হচ্ছে একটু পরেই তার নামটা জানতে পারবা। তো যার সম্পর্কে বলা হয়েছিল না কেন এটা মনে রাখবা, প্রথম যে লাইনটা এটা মনে রাখবা, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলে অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাসের কারণে হয়তো তার একটা কেরানির পরিবারে জন্মগ্রহণ হয়েছিল। কেরানি মানে তো বোঝো না? হ্যাঁ, কেরানি মানে তো বুঝো, অর্থাৎ মানে ছোটখাটো তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো আছে আর কি এটা। তো কেরানির মেয়ে ছিল হচ্ছে আমাদের যে নায়িকা। তোমরা মনে করো এখানে একজন নায়ক আছে আর একজন নায়িকা আছে, ঠিক আছে? তো নায়ক এবং নায়িকার মধ্যে নায়িকা হচ্ছে খুবই দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ আপিসের মানে হচ্ছে অফিসের আর কি। তো শিক্ষা পরিষদের অফিসের সামান্য এক কেরানির সাথে তার সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। অর্থাৎ যেহেতু তার বাবা ছিলেন একজন, হ্যাঁ এই পড়াশোনায় মনোযোগ দাও, নাহলে আমি পড়াবো না কিন্তু, ফাইজলামি করলে কিন্তু পড়াবো না। দেখো পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? এখানে কি বলতেছে আমি নিজেও ভুলে গেছি, তোমরা আমাকে কিন্তু মনোযোগ নষ্ট করিও না। দেখো সে যেহেতু কেরানির পরিবারে জন্মগ্রহণ করছে, তার মানে তার লেভেলটা একটু নিচুতে, তো নিচু যারা আছে তো তারা তো একটু নিচুর দিকের মানুষদের সাথে তাদের বিয়ে হয়। দেখো আমার ক্ষেত্রে আমি যদি বিয়ে করি, আমি কখনো কুটিপতির কোনো ছেলেকে বিয়ে করব না, তাই না? আমি কি করব, আমি যেমন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তাহলে আমি এমন একটা ছেলেকে পছন্দ করব, বা আমার বাবা মাও দেখবা এমন একটা ছেলেকে খুঁজে নিয়ে আসবে যে আমাদের লেভেলের সাথে যায়। কারণ হয় কি, মানে
এই যে সমানে সমানে যদি এই বিষয়টা না হয়, পরবর্তীতে কিন্তু অনেক প্রবলেম হয়, যে ধনী গরিবের বিয়ে কিন্তু বেশি একটা টিকে না। ওটা সিনেমাতে হয়, বুঝছো? ওই সিনেমাতে দেখা যায় শাকিব খান বড় লোকের ছেলে এবং তার নায়িকা গ্রামে একদম গরিব ঘরের, হ্যাঁ, খাইতে পায় না, জমি কি শ্রমিকের মেয়ে, সেখান থেকে কৃষকের মেয়ে, সেখান থেকে ভালোবাসা হয়ে যায়, তারপরে তাকে নিয়ে চলে আসে, প্রেম থেকে পরিণয় হয়। এগুলো সিনেমাতে হয়, এগুলো বাস্তবে হয় না। তো এখানে সেটাই মনে রাখবা যে কেরানির মেয়ের তো এখন কেরানির সাথে বিয়ে হবে, তাই না? তো বলতেছে যেহেতু তার বাবা কেরানি ছিল, তার আসলে ওরকম জীবনে কোনো আনন্দ ছিল না। তো সে অনেক আশা করত, যেহেতু সে সুন্দরী, তার অনেক মানে ফেমাস হওয়ার, পরিচিত হওয়া মানে কি, অনেক ফেমাস হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। মানে সবার, যেহেতু সে সুন্দরী, সবার একটা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, প্রেম লাভ করার, মানে সবাই তাকে ভালোবাসবে, যেহেতু সে অনেক সুন্দরী। সে ভাবতো যে সবাই তাকে ভালোবাসবে, সব অ্যাটেনশন শুধু তার দিকে থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু তার আসলে কি, সেই কোনো আশাই পূর্ণ হয় নাই। বরং দেখা যায় যে শিক্ষা পরিষদে, অর্থাৎ শিক্ষা অফিস থাকে না, তোমরা তো অনেকেই চিনো, শিক্ষা অফিসের একজন সামান্য কেরানির সঙ্গে, শিক্ষা অফিসের একজন দপ্তরি বা কেরানির সঙ্গে তার বিয়ে হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ওরে বাপরে, অ্যান্দ্রেস কাইতেছে, আপু ভালোবাসার লেভেল মানে না। তোমার ডায়লগটা ওই ইয়ের মতো হয়ে গেছে, কি জানি, এটাই বাস্তব, হা হা হা। ওর ওর ডায়লগের মতো হয়ে গেছে। আচ্ছা, নিজেকে এখনো অনেক কচি, তো এখনো ছোট, এখনো দুনিয়াটা দেখো নাই, আর একটু বড় হও সব বুঝে যাবা। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। তো নিজেকে সে সাজানোর মতো তার কাছে তো কিছু ছিল না, তো সেই জন্য সে খুব সাধারণভাবে থাকতো। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। তো বলতেছে যে তার শ্রেণীর, মানে তাদের যে কেরানি ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির মধ্যে সবাই মোটামুটি নিজেদের অবস্থানে সন্তুষ্ট, কিন্তু সেই ফ্যামিলির অথবা সেই শ্রেণীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে অসুখী ছিল হচ্ছে তিনি। তাদের কোনো জাতি বর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। তো দেখো এখানে কি বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, আবার আমরা একটু পড়ি। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। তো যেহেতু সে তার নিজেকে সুন্দরভাবে প্রদর্শন করার মতো তার কিছুই ছিল না, তো এখন সে সাধারণভাবে থাকে, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল একজন খুবই অসুখী মানুষ। তো বাকিরা সবাই যদিও সন্তুষ্ট ছিল নিজেদের অবস্থানে, কিন্তু সে একদমই সুখী ছিল না। তাদের কোনো জাতি বর্ণ নেই, অর্থাৎ তাদের তারা যেই কেরানি ফ্যামিলি, সেখানে কিন্তু উঁচু জাত নিম্ন জাত অথবা হচ্ছে সাদা কালো এগুলোর মধ্যে কোনো পার্থক্য করা হয় না। কারণ কি, তারা এমনিতেই তো নিচু জাত, তাই না? তা নিচু জাতের মধ্যে আর কি পার্থক্য থাকবে? হয়তো উঁচু জাত হইলে একটা পার্থক্য করা যেত, নিম্ন জাত, উঁচু জাত, মধ্য জাত, কিন্তু তারা তো নিম্ন জাতি। তো নিম্ন জাত থাকলে আর নিচের দিকে কই যাবে, তাই না? কারণ জন্মের পরে পরিবার থেকে তারা শ্রী মানে কি, শ্রী মানে হচ্ছে মানে কোমল নমনীয় সৌন্দর্য, হ্যাঁ, সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। তো তাদের যেহেতু কোনো ওরকম টাকা পয়সা ছিল না, তো গরিব ঘরের যেহেতু মেয়ে সে, তো তারা সবসময় ছোটবেলা থেকেই নিজেদের সাজসজ্জা, নিজেদের চেহারা সুন্দর রাখা, এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি সজাগ থাকতো। কারণ কি, তাদের তো থাকার মতো টাকা পয়সা নাই, এখন কি করতে হবে? থাকার মতো আছে একটা জিনিসই, সেটা হচ্ছে রূপ। তো এই রূপটাকেই তো এখন ধরে রাখতে হবে, তাই না? এটা না ধরে রাখলে তো আর কিছুই থাকতেছে না জীবনে। যার কারণে তারা কি করতো, তারা তাদের ছোটবেলা থেকেই তাদের সৌন্দর্য নিয়ে তারা অনেক সচেতন ছিল। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য। তো বলা হচ্ছে সহজাত চাতুর্য অর্থাৎ সুন্দর ব্যবহার মানে নমনীয় ব্যবহার, বা হচ্ছে একদম সুশীলতা যেটাকে বলে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি এবং বুদ্ধির নমনীয়তা। তো তাদেরকে আসলে ডিফাইন করা হতো, টাকা পয়সা দিয়ে তাদেরকে কোনো উঁচু নিচু জাত করা হতো না, তাদের জাতের মধ্যে তাদেরকে ডিফাইন করা হতো তাদের বুদ্ধিমত্তা, তাদের সুন্দর চরিত্র, তাদের সুন্দর ব্যবহার, এই জিনিসগুলো দিয়ে আসলে তাদেরকে কি ডিফাইন করা হইতো, এবং এটাই ছিল তাদের আভিজাত্যের এক নাম্বার অবলম্বন। তো ধরো এখন একটা ধনী ফ্যামিলির মেয়ে, সে আভিজাত্য করবে কি দিয়ে বলো তো? তার বাবার অনেক টাকা আছে, তার অনেক বাড়ি আছে, গাড়ি আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু সে একটু আভিজাত্য দেখাবে। কিন্তু আমি গরিব, আমার টাকা নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, এখন আমি
কোন জিনিসটা নিয়ে আভিজাত্য করব বা অহংকার করব বা হচ্ছে কোন জিনিসটা আমি প্রদর্শন করব, আমার বুদ্ধিমত্তা, আমার সুন্দর আচার ব্যবহার, আমার সৌন্দর্য, সবকিছু নিয়ে হচ্ছে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করব, তাই না? এই ব্যাপারটা এখানে বুঝাতে চাইছে। যেহেতু তাদের কোনো টাকা ছিল না, তাহলে তাদের আভিজাত্যর জিনিসগুলো কেমন ছিল? নিজেদেরকে সবসময় পরিপাটি করে রাখা, সুন্দর করে রাখা, বা সুন্দর আচরণ, মানে ঘরের সব কাজকর্ম মানে করতে পারা, বা হচ্ছে বুদ্ধিমত্তা, ভালো পড়াশোনা করা, এই জিনিসগুলোকে তারা বেশি কি কি হিসেবে দেখতো? তাদের আভিজাত্য হিসেবে তারা দেখতো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। বলছে এই কয়টা জিনিসের কারণে, সুন্দর ব্যবহার, তাদের সুন্দর চরিত্র, তাদের বুদ্ধিমত্তা, এই কয়টা জিনিসের কারণে অনেক সময় দেখা যায় ধনীর ফ্যামিলির মেয়েরাও তাদের সাথে টেক্কা দিতে পারে না, কারণ তাদের এই বিশেষ গুণগুলো কিন্তু সবার থেকে ইউনিক। এই কারণে হচ্ছে তারা কি অনেক সময় দেখা যেত তো বড় লোকদের মেয়েদের সাথেও তাদেরকে তুলনা করা হতো। তো বড় লোকদের মেয়েদের সাথে অথবা বিশিষ্ট নারী বলতে এখানে আসলে উঁচু শ্রেণীর নারীদেরকে বোঝাচ্ছে। তো উঁচু শ্রেণীর নারীদের সাথে তাদেরকে কখন তুলনা করা হতো? যখন তাদের ভিতরে সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি এবং বুদ্ধির নমনীয়তা, এই তিনটা গুণ থাকতো, তখন আসলে তাদেরকে আমরা বড় লোকের মেয়েদের সাথেও তুলনা করতে পারতাম। আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। সর্বদা তার মনে দুঃখ, হারে কষ্ট, সর্বদা তার মনে দুঃখ, সব সময় কষ্ট পায়। তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। যেহেতু সে অনেক সুন্দর ছিল, দেখবা সুন্দর মেয়েরা অনেক অহংকারী হয়, এটা একদম বাস্তব। আমার ক্ষেত্রে আমি জানি না, আমি যদিও নিজেকে সুন্দর মানি না, আমার চেয়ে আরো সুন্দর সুন্দর অনেক মানুষ আছে। তো সুন্দরী মেয়েরা দেখবা যারা অনেক বেশি সুন্দরী হয়, অধিকাংশই দেখবা সুন্দর ছেলেদের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, তারা একটু অহংকারী টাইপের হয়, ঠিক আছে? তারা কি হয়? তারা একটু অহংকারী টাইপের হয়। তো তার তার ধারণা এবং তাদের ধারণা থাকে যে পৃথিবীর যত সুন্দর সুন্দর জিনিস আছে বা পৃথিবীর যত ভালো ভালো জিনিস আছে সবকিছু তার পাওয়ার অধিকার। তো তারা মানে যে তারা যেহেতু অনেক সুন্দর, মানে পৃথিবীর যত সুন্দর জিনিস সব আমি পাবো, এগুলো তো আমার পাওয়ার কথা, তাই না? তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। অর্থাৎ তার বাসকক্ষের দারিদ্র মানে কি? অর্থাৎ সে যে ঘরটার মধ্যে থাকতো ওই ঘরটা বেশি সুন্দর লাক্সারিয়াস ভাবে সাজানো ছিল না। হতশ্রী দেওয়াল, অর্থাৎ দেওয়ালটা এত সুন্দর ডিজাইনিং ছিল না, একদম নর্মাল একটা বাড়ির দেওয়াল ছিল। জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিস, অর্থাৎ কি মানে তার বাড়ির যে আসবাবপত্রগুলো ছিল, আমি একদমই অহংকারী না, আমি এত সাদাসিধে। অহংকার জিনিস কিন্তু খুবই খারাপ, আর এটা আমি মন থেকে বিশ্বাস করি। তুমি তোমার যেই ব্যাপারটা নিয়ে একটু অহংকার করবা, এটা কখন যে তোমার লাইফ থেকে চলে যাবে তুমি এটা কল্পনাও করতে পারবে না। এবং আমি যদি কখনো ফিল করি যে আমার কথার মধ্যে একটু অহংকার ভাব চলে আসছে, আমি এটার জন্য সাথে সাথে তওবা করে ফেলি, কারণ অহংকার একদমই পতনের মূল। তোমাদেরকে একটা অহংকারের হতশ্রী মানে হচ্ছে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, বা হচ্ছে কোনো একটা জিনিসের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। তোমাদেরকে একটা কথা বলি, আমার ইন্টারে আমার চুল হচ্ছে একদম আমার হাঁটুর নিচ পর্যন্ত ছিল আর কি, মানে অনেক লম্বা, একদম কেশবতী টাইপের মেয়েরা যেরকম থাকে না, এরকম লম্বা চুল ছিল আমার। তো একবার স্কুলে আমার এক বান্ধবীর চুল হচ্ছে অনেক কার্লি ছিল, তো ওর চুলগুলো নিয়ে অনেক করতো যে ও স্ট্রেট করে ফেলবে, ও এটা করবে সেটা করবে, এরকম টাইপের কথাবার্তা সবসময় আমাকে বলতো। তো আমি বলছিলাম ওকে, একবার বলছিলাম যে তোর চুল তো, আমি বলছিলাম যেই না তোর চুল তাতে তোর এত এক্সপেকটেশন, আর আমার মতো সুন্দর চুল হলে যে তুই কি করতি। এই কথাটা একবার আমার মুখ থেকে চলে আসছিল, অ্যান্ড আমি তখন অনেক ছোট 9-10 পড়ি, তখন আমার চুল অনেক লম্বা ছিল। তো তারপরে দেখো কলেজে আসার পরে অনেক প্রেশার, অ্যাডমিশন টেস্টের প্রেশার, ভার্সিটিতে আসার পর ভালো করে খাওয়া দাওয়া হতো না, অ্যান্ড এভরিথিং, সব কিছুর জন্য একটা সময় দেখা যায় আমার চুল একদম পাতলা হয়ে গেছে। অ্যান্ড আমার সেই চুল কিন্তু এখন না, আমার চুল এখন এত ছোট হয়ে গেছে, তো আমার সেই লম্বা চুল কিন্তু আর নাই। তো আমার কেন জানি মনে হয় হয়তো ওই যে একটা অহংকারী কথা আমি বলে ফেলছিলাম যে আমার মতো সুন্দর চুল হলে না জানি তুই কি করতি, যে তোর এত অল্প একটু চুল নিয়ে তুই এত অহংকার করিস। তো এই ঘটনাটা আমাকে অনেক ব্যথিত করে, হয়তো এই অহংকারটার কারণেই কি আল্লাহ যে সৌন্দর্যটা আমাকে দিয়েছিল সেটা সে নিয়ে গেছে। তো এটা তো জাস্ট একটা উদাহরণ আমার জীবন থেকে নেওয়া, তোমাদেরকে বললাম। এবং তোমরা সব সময় মাথায় রাখবা, যদি তোমাদের চেহারা সুন্দর হয়ে থাকে বা তোমাদের কোনো একটা পার্ট অনেক সুন্দর, চুল সুন্দর, কারো চোখ সুন্দর, কারো নাক সুন্দর, কারো হাসি সুন্দর, এই ব্যাপারগুলো নিয়ে কখনো অহংকার করবো না, কারণ এই ব্যাপারগুলো
চলে যাইতে 1 সেকেন্ডের টাইমও লাগবে না। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করবা, স্রষ্টার কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবা যেটা আছে তোমার কাছে সেটার জন্য থাকে এবং সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা। কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করবা না। অহংকার করলে সেই জিনিসটা তোমার কাছ থেকে উধাও হয়ে যাবে, আল্লাহ নিয়ে নেয় এই জিনিসটা। তো এখানে দেখো সে কিন্তু সবসময় কি তার নিজের যে চেহারা এটা নিয়ে সে অহংকার করত এবং সে ভাবতো যে আমার চেহারা এত সুন্দর, তাহলে পৃথিবীর সব সুন্দর জিনিস আমি আমি কি আমি নিজে পাওয়ার যোগ্য, এবং যার কারণে তার বাড়ির কোনো কিছুই তার ভালো লাগতো না, তার ঘর তার কাছে সুন্দর লাগতো না, তার বাড়ির চেয়ার টেবিল কোনো কিছুই তার কাছে ভালো লাগতো না। হ্যাঁ, এবং সেই সব কিছুর জন্য অনেক কষ্ট পাইতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এত দুঃখিত এবং ক্রুদ্ধ হতো, মানে তার কষ্টও লাগতো এবং তার রাগও হইতো অনেক বেশি। তো যদিও তার মতো যে অন্যান্য কেরানির মেয়েরা আছে তারা তাদের অবস্থানে অনেক ভালো ছিল, কিন্তু সে অনেক কষ্ট ছিল, তার এই ব্যাপারগুলো একদমই ভালো লাগতো না এবং সে এই জিনিসগুলোকে কি করতো, এই জিনিসগুলোকে সে মন থেকে মেনে নিতে পারতো না। তারপরে যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর আর কি আর বেপুরা সব স্বপ্ন জেগে উঠতো। তো বলতেছে যে খর্বকায় ব্রেটন মানে হচ্ছে অর্থাৎ যে লোকটা তার এই বাড়িটা বানাইছে মানে তার প্রতি তার অনেক রাগ হইতো। খর্বকায় মানে খাটো আর কি, মানে এখানে কোনো কর্মচারীকে বোঝাচ্ছে যে খর্বকার ব্রেটন এই সাধারণ ঘরটা তৈরি করছে তারে দেখলেই তার মনে অনেক কষ্ট জাগতো, দুঃখ জাগতো যে কেন এরকম ভাবে তার ঘরটা বানানো, এবং সে খুব পরিমাণে ব্যথিত হইতো, কষ্ট পাইতো, অনেক বেশি সে কষ্ট পাইতো এবং তার মনে বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো যেগুলো কখনো সে পূরণ করতে পারবে না। সে এরকম চিন্তা ভাবনা করতো, সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্ত শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্ব কক্ষ। তাহলে সে কি ভাবতো, তার যে কক্ষ, তার যে রুম, সে রুমগুলা কেমন থাকবে, সে ভাবতো যে প্রাচ্য চিত্ত শোভিত উচ্চ ব্রোঞ্জে আলোকমণ্ডিত, অর্থাৎ খুবই চাকচিক্যময় একদম ব্রোঞ্জ দ্বারা সজ্জিত তার একটা ঘর থাকবে, সেটা কল্পনা করত। আর থাকবে দুজন বেশ মোটাসিটা গৃহভৃত্য মানে কি, মানে হচ্ছে মানে কি বলে এটাকে, আমরা যেটাকে বুয়া বলি আর কি, মানে কর্মচারী, আমি যদি বলি কর্মচারী, অর্থাৎ সে ভাবতো যে তার হচ্ছে অনেক সুন্দর চাকচিক্যময় একটা ঘর হবে এবং সেই ঘরে দুইজন কর্মচারী থাকবে, বেশ মোটাসোটা দুইজন গৃহভৃত্য থাকবে, তারা খাটো পায়জামা পরে যেই বড় আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়ার নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। তো বলতেছে ওই যে কর্মচারীরা আছে তারা হচ্ছে খাটো খাটো পায়জামা পরে থাকবে, আর বড় বড় যে আরাম কেদারাগুলো আছে, আরাম কেদারা মানে বড় বড় চেয়ার আর কি, যে চেয়ার দুইটা গরম করার যন্ত্র থেকে অর্থাৎ হিটার যন্ত্র থেকে, ফ্রান্সের ওইদিকে কি হয় অনেক ঠান্ডা থাকে, ঘরের মধ্যে হিটার থাকে ওদের, তো ওই হিটার দ্বারা ওগুলো গরম করা থাকবে ওই চেয়ারগুলা, এবং ওই চেয়ারগুলোতে বিক্ষিপ্ত ভারী হওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে। তো ওই গরম করার যন্ত্র থেকে যখন কি করবে, বিক্ষিপ্ত ভারী হওয়ায় নিদ্রালু মানে নিদ্রা, ঘুমে চলে গেলে যেরকম একটা আলো হয়, মানে একদম নিভু নিভু একটা আলো চলে আসলে তাতে শুয়ে তারা ঘুমিয়ে থাকবে, অর্থাৎ তার দুজন কর্মচারী থাকবে এবং তারা হচ্ছে এই আরাম কেদারায় ঘুমায় থাকবে। যখন এই যে তোমার হিটার থেকে গরম গরম আভাস আসবে এবং রাত হয়ে গেলে যেমন একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এরকম একটা পরিবেশের মধ্যে সে দুইজন কর্মচারী কি থাকবে, তারা ঘুমিয়ে থাকবে, ঠিক আছে। সে কামনা করে একটা বৈঠকখানা, সে কি করে, সে আশা করে তার একটা এমন একটা যেটা বৈঠকখানা মানে কি ড্রয়িং রুম, এটা তো অনুবাদ করছে এই জন্য আর কি তোমরা বুঝতে পারছো না, বৈঠকখানা মানে হচ্ছে ড্রয়িং রুম যেটা আমরা বলি, অর্থাৎ এমন একটা ড্রয়িং রুম থাকবে পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, কি ঝুলবে এগুলো মনে রাখবা। এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে জানো, অর্থাৎ তার যে পার্শ্ব কক্ষটা সেটা কেমন চাইছিল সে, বা তার ড্রয়িং রুমটা মানে তার যে বৈঠকখানা সেটা কেমন সে চাইতো, অথবা তার যে দুজন কর্মচারী থাকবে তারা কেমন থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। এই জন্য প্রত্যেকটা জিনিসের সাথে দেখো আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। সে ভাবতো তাদের যে ড্রয়িং রুমটা হবে সেখানে রেশমি কাপড়ে তৈরি করা কি থাকবে, পর্দা থাকবে।